একটা বন্ধ ঘর, ভেতরে পড়ে থাকা নিথর মৃতদেহ, আর পাশে দাঁড়িয়ে শুধু একজন নারী। পুলিশের চোখে খুনি সেই নারী, কিন্তু এই কেসে আসল খুনি কে তা ঠিক করে শুধু আইন না, ঠিক করে একজন মা বাবার দুঃখ আর তার ঠান্ডা মাথার প্রতিশোধের প্ল্যান। একটা রাতের অ্যাক্সিডেন্ট, লুকিয়ে থাকা একটা লাশ, আর বদলে দেওয়া প্রমাণ, আর এমন একজন উকিল যে কোনো কেস হারে না। কিন্তু অপরাধী কে? সত্যি কি শেষমেশ সেটা জানা যাবে, নাকি সেকশন 375 এর মতো হবে? 375 এর এক্সপ্লেনেশন না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারো, কিংবা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তবে এই গল্পের প্রতিটা পদে তুমি অবাক হতে বাধ্য হবে। মুভিটার শুরু হয় নায়নাকে দিয়ে, একজন সফল, নামি দামি কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া এক ব্যবসায়ী মহিলা। তার বিরুদ্ধে এখন অভিযোগ সে নাকি নিজেরই প্রেমিক অর্জুনকে খুন করেছে। আপাতত সে জামিনে বাইরেই আছে, অজস্র টেনশন নিয়ে সে বাড়িতে বসে আছে। ঠিক তখনই দেশের সবচেয়ে নামকরা উকিল বাদল গুপ্তা তার সঙ্গে দেখা করতে আসে। সে নাকি আজ পর্যন্ত কোনো কেস হারেনি। নায়নার বন্ধুই তার জন্য এই লোকটাকে ঠিক করে দিয়েছে, কারণ এই কেস হারলে নায়নাকে জেলে যাওয়ার সাথে সাথে তার পুরো রেপুটেশন নষ্ট হবে। হয়তো কোম্পানিতে তার এত বড় সুনামও আর থাকবে না। বাদল এসে প্রথমেই নায়নাকে জানায় প্রসিকিউশনের হাতে নাকি একটা নতুন গোপন সাক্ষী এসছে। কে এসে কেউ জানে না, কিন্তু শোনা যাচ্ছে তার কাছে এমন কিছু গোপন প্রমাণ আছে যা পুরো কেসটাকেই ঘুরিয়ে দিতে পারে। আর হাতে সময় আছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে এসে পুলিশ স্টেশনে গিয়ে স্টেটমেন্ট দেবে। আর যদি সে প্রমাণ সত্যিই জোরালো হয়, তাহলে তোমার জামিন হয়তো আজই বাতিল হবে। বাদল সোজাসুজি তাকে বলে, দেখো নায়না, এখন কাঁদার সময় না, এটা সত্যিটাকে ঠিকঠাক মতো বোঝার সময়। যে সত্যি তুমি এখনো পর্যন্ত বলছো তাতে হয়তো কোথাও না কোথাও একটা ঘাটতি রয়েছে। তোমার গল্পে এমন কোনো দরজা খোলা আছে, তুমি যে আমাকে গল্প শুনিয়েছো তার 4টা দিক বন্ধ হলেও আমার কেন জানি মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ফাঁকা থেকেই গেছে। আর প্রসিকিউশন যদি একটা ফাঁকা পায়, সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। তাই যদি তোমাকে বাঁচতে হয়, আমাকে পুরো সত্যিটা জানতে হবে, পুরো সত্যটা, কোনো কিছু লুকোনো ছাড়া। একথা শুনে নায়না তার মুখ খুলতে শুরু করে। নায়না জানায় গত 3 মাস ধরে তার ব্যবসায়িক পার্টনার অর্জুনের সঙ্গে লুকিয়ে চুরে তার সম্পর্ক চলছিল। দুজনেরই আলাদা আলাদা ফ্যামিলি আছে, দুজনে বিবাহিত, কিন্তু তবু একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু যেটার ভয় সেটাই হয়, কারো না কারো চোখে আমাদের এই ব্যাপারটা ধরা পড়ে। আর সে শুরু করে ব্ল্যাকমেল। 1 লক্ষ পাউন্ড দাবি করে। আর ব্ল্যাকমেইলারের নির্দেশ অনুযায়ী আমরা যখন তার জানানো একটা হোটেলে পৌঁছাই, সেখানে একটা রুমে আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করি। তারপরেও কেউ আসে না। হঠাৎ অর্জুনের মোবাইল থেকে আমার মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমি সবাইকে বলে দেব। মেসেজটা দেখে স্বাভাবিকভাবে আমরা দুজনই ভয় পাই, কারণ রুমে অর্জুন আমার সঙ্গেই ছিল। এই মেসেজ দেখে দুজনেই আমরা যখন বেরিয়ে যেতে উদ্যত হই, ঠিক তখনই আমার মাথায় কেউ একজন পেছন থেকে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। আর যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখতে পাই অর্জুন মরে পড়ে আছে, আর তার গায়ের চারিদিকে ছড়িয়ে ছিটে অনেক টাকা। বাইরে লোকজনের গুঞ্জন, হইচই, সাথে সাথে পুলিশের হাজির। তারপর পুলিশ ঢুকে বদ্ধ রুম, পাশে থাকা লাশ, আর সেখানে আমাকে দেখে পুলিশরা আমাকেই দোষী ভাবছে। এই সমস্ত কিছু শুনে বাদল জানায় রিপোর্ট অনুযায়ী ঘরের ভেতর থেকে লক ছিল। হোটেলে কোনো অপরিচিত লোককে কেউ আসতেও দেখেনি। আর শীতকাল বলে হোটেল কর্তৃপক্ষ জানালার হ্যান্ডেলগুলোও খুলে রেখেছিল, তাই জানালা দিয়ে বাইরে বেরোনো সম্ভব না। আর দরজা বা জানালা জোর করে ভাঙার কোনো চিহ্ন নেই। তবে পুলিশ কেন, আমিও তো এটাই বলবো। ক্লোজ রুম, ভিকটিম আর সাসপেক্ট, ফলে খুনের দোষ তো তোমার উপরেই যাবে। তাহলে কি তোমার কথা মতো যে লোক অর্জুনকে মেরেছে সে কি হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল? কিন্তু ঠিক আছে, মেনে নিচ্ছি মিলিয়ে গেল, তবে যাওয়ার আগে সে তোমার ঘরে আসলো কোথা দিয়ে? যেহেতু রুমের চাবি শুধু তোমার কাছেই ছিল, তাহলে এটাও সম্ভব না যে সে আগে থেকেই রুমে লুকিয়েছিল। একথা শুনে নায়না বলে, আমি এসব জানি না, কিন্তু সমস্ত কিছুই খুব সূক্ষ্মভাবে সাজানো প্ল্যান, যাতে সবাই এটাই বিশ্বাস করে আমাদের বিজনেস পার্টনারদের মধ্যে টাকার দ্বন্দ্বই তাকে আমাকে খুন করতে বাধ্য করেছে। একথা শুনে বাদল বলে, ধরলাম কেউ তোমাকে ফাঁসাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি? কোর্ট, পুলিশ বা মিডিয়া, কেউ কি তোমার এই কথায় বিশ্বাস করবে? তুমি যে কথা বলছো, তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? প্রমাণের কথা শুনে নায়নার এবার 3 মাস আগের অতীতের ঘটনা আমরা জানতে পারি, যেখানে নায়না গাড়ি চালাচ্ছিল আর পাশে বসেছিল অর্জুন। দুজনে বিবাহিত, তাই একে অপরে এভাবে লুকিয়ে চুরে প্রেম করা, এটা নায়নার আর পছন্দ হচ্ছিল না। তাই সে অর্জুনকে বলে,
দেখো আমি আর পারছি না, আমার স্বামী, আমার বাচ্চা, আমার ফ্যামিলির কাছ থেকে এভাবে রোজ রোজ মিথ্যে কথা বলতে। তাই আমাদের সম্পর্কে এখানেই শেষ করে দেওয়া ভালো। দুজনের এই কথোপকথনে হঠাৎ রাস্তার সামনে একটা হরিণ চলে আসে। হরিণটাকে বাঁচাতে গিয়ে গাড়ি তার কন্ট্রোলের বাইরে চলে যায়, যে কারণে গাড়ি গিয়ে ধাক্কা খায় সামনে আসা আরেকটা গাড়ির সঙ্গে। এতে নায়না আর অর্জুন তো কোনো মতে প্রাণে বেঁচে যায়। তারা ছুটতে সে গাড়ির কাছে পৌঁছায়। ভেতরে একটি তরুণ ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। অর্জুন গিয়ে দেখে বলে, আমার মনে হচ্ছে সে মারা গেছে। একথা শুনে নায়না সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু অর্জুন তাকে থামিয়ে দিয়ে বলে, এটা কেন বুঝতে পারছো না? পুলিশ আসলে আমরাও ফাঁসবো। আর তাছাড়া এই ছেলেটা গাড়ি চালাতে চালাতে ফোনে চ্যাট করছিল, সিট বেল্টও ছিল না। ভুল তারই, কিন্তু দোষ আসবে আমাদের গায়ে। কেউ জানে না আমরা এখানে কি করছি, কেন একসাথে আছি। আমাদের সম্পর্ক, আমাদের সমস্ত মিথ্যে ফাঁস হয়ে যাবে। সেদিন ভয়, আত্মরক্ষা, সামাজিক মান সম্মান, এই সমস্ত কিছু ভেবেই নায়না চুপ করে যায়। এর মধ্যেই সেখানে দূর থেকে আরেকটা গাড়ি এসে থামে। অর্জুন দ্রুত একটা নাটক সাজায়, যেন দুটো গাড়ির হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারাই একে অপরের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে নিচ্ছে। আর ওই রাস্তা দিয়ে আসা ওই গাড়ির লোকটাও অর্জুন যেটা বোঝাতে চাইছে সেটা ভেবেই সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন নায়নাকে বলে, এখন এই লোকটাও আমাদের সাক্ষী। পরে যদি মৃতদেহ পাওয়া যায়, এরা তো পুলিশের কাছে গিয়ে বলবে আমরা অন্যরকম গল্প বলেছিলাম, আমাদের ভাসতেই হবে। তাই যেভাবে সম্ভব তাই এখান থেকে আমাদের এই বডিও সরাতে হবে, যাতে এই বডি কোনোভাবে পুলিশের হাতে না লাগে। কিন্তু ওই ছেলেটার গাড়িটা ছিল ম্যানুয়াল, অর্জুন এই গাড়ি চালাতে পারে না। তাই সে নায়নাকে বলে, তুমি গাড়িটা নাও আর কোনো একটা জায়গায় গিয়ে গাড়িটার ছেলেটাকে ডুবিয়ে দাও। নায়না, এটা আমাদের বাঁচার জন্য অবশ্যই জরুরি। প্রথমে তো নায়না জোর গলায় অস্বীকার করে, কিন্তু শেষে নিজের সম্মান আর ফ্যামিলির কথা ভেবে অর্জুনের কথায় তার রাজি হতেই হয়। একটা জল ভরা এলাকার ছোট্ট লেক দেখে গাড়িটাকে নিয়ে সেদিকে যেতে থাকে। নায়না জলাশয়ের চারিদিকটা দেখে গাড়ি সমেত ওই ছেলেটাকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় ওই জলাশয়ের ভেতরে। আর ওদিকে অর্জুনের গাড়ি অনেকক্ষণ স্টার্ট করার পরেও যখন আর স্টার্ট হচ্ছিল না, ওই সময় ওই রাস্তাতে আরও একটা গাড়ি যাচ্ছিল, যার মধ্যে ছিল রানী আর নির্মল। তারা অর্জুনের কাছে প্রবলেম শুনলে অর্জুন তার প্রবলেম জানিয়ে মিথ্যা একটা পরিচয় দেয়, যে আমার নাম অজয়, আমি একটা বুক স্টোরে কাজ করি, এই জনবিরল জায়গায় এভাবে থাকা উচিত নয়। তাই রানী আর নির্মল অজয়ের সাহায্যের জন্য তাকে বলে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার গাড়ি আমার হাজব্যান্ড বাড়িতেই ঠিক করে দেবে। অর্জুন চায় না এখন এই দুজন তাকে সন্দেহ করুক, তাই সে কোনো কথা না বাড়িয়ে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তাদের ঘরে গিয়ে অর্জুন অবাক হয়ে যায়, কারণ সেখানে যে ছেলেটির ফটো দেখতে পাচ্ছে সে রানী আর নির্মলের ছেলে সানি, যে একটু আগেই দুর্ঘটনায় মারা গেছে। এদিকে রানীরও টেনশন হচ্ছে, সানি অনেকক্ষণ ঘরে ফেরেনি। তাই যখনই সে তার ছেলে সানিকে কল করে, ফোন বেজে ওঠে অর্জুনের পকেটে। অর্জুন একটু নাটক করে বলে, আমি ভুল করে ফোনের উপর বসে পড়েছিলাম। একথা শুনে রানী অবাক হয়ে যায়, কারণ সে জানে তার ছেলে মোবাইলের পোকা। সারা দিন সে মোবাইলের মধ্যে পড়ে থাকে, সে কখনো মোবাইল ভুলতে পারে না। ওদিকে নির্মল ওই নষ্ট গাড়ি ঠিক করার সময় গাড়িতে একটা লাইটার দেখতে পায়, যেটা অ্যাকচুয়ালি নায়নার ছিল। কিন্তু অর্জুন এখানেও মিথ্যে কথা বলে যে গাড়ি অ্যাকচুয়ালি আমার বোনের, ওটা হয়তো তারই হবে। এই ভুলেই সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখনো প্রবলেম শেষ হয়নি। অর্জুন নায়নার সঙ্গে দেখা করে প্রথমেই বলে, তোমার হয়তো মনে আছে ছেলেটি যখন গাড়ি চালাচ্ছিল সে চ্যাটিং করছিল। এখন কেউ যদি ওর ফোন দেখে তাহলে তোরা বুঝে যাবে যে তখন আমি ফোনের উপর বসেছিলাম না, ফোন অ্যাকচুয়ালি আমার কাছেই ছিল। তাই যেভাবে সম্ভব আমাদের এখন সমস্ত প্রমাণ মিটিয়ে দিতে হবে, যাতে আমাদের উপর কোনো রকম সন্দেহ না আসে। নায়না নিজের গাড়িকে গার্বেজ এরিয়ায় বিক্রি করে দেয়, আর দুজনই একে অপরকে চিরবিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। নায়না বাড়ি ফিরে প্রথমে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়ে দেয় যে তার গাড়ি চুরি হয়ে গেছে। নায়না ফ্যামিলির সবাইকে এই মিথ্যে কথাই বলেছিল সে বিজনেসের কাজ সেরে প্যারিস থেকে বাড়ি ফিরেছে। নায়না তো এটা ভেবেই নেয় যে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সেদিনে পুলিশ তার অফিসে এসে অফিসার জানায় একটা ছেলে নিখোঁজ হয়েছে। তুমি হয়তো জানো তার বাড়ির কিছুটা দূরেই দুটো গাড়ির অ্যাক্সিডেন্টের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আমাদের কাছে কেউ অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখাতে আসেনি। আর তার চেয়ে অবাক করা বিষয় এটা, সেদিন সানের মা বাবাও সেখানে একটা লোককে দেখেছিল যার গাড়ি অ্যাক্সিডেন্টের জন্যই সেখানে খারাপ হয়েছিল। আর তাদের মাধ্যমে আমরা তার স্কেচ বানিয়েছি, যেটা ছিল অর্জুনের। ফটো দেখে নায়না সরাসরি জানিয়ে দেয় একে সে প্রথমবার দেখছে, তাও এই ফটোতে। এসব শুনে নায়নার উকিল পুলিশ অফিসারদের জানায় এসবের সঙ্গে নায়নার কি কানেকশন। নায়না তো গাড়ি চুরি হওয়ার রিপোর্ট আগেই লিখে দিয়েছে, হয়তো এটাই সেই ব্যক্তি যে চুরি করেছে গাড়িটা, আর সেই হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল। এই কথা শুনে অফিসার বলে, হ্যাঁ আমরা মেনে নেব, তবে নায়না যে ওই দিন প্যারিসে ছিল তার প্রমাণ যদি আমাদের দিতে পারো তো আমাদের সুবিধা হয়। ওইখান থেকে বেরিয়েই তার উকিলকে নায়না জানিয়ে দেয়
আমি অ্যাকচুয়ালি ওই দিন প্যারিসে ছিলামই না। আমি ওই ছেলেটির সঙ্গেই একটা জায়গায় ছিলাম, ওর নাম অর্জুন। কিন্তু এখন আমি আর চাই না এর থেকে বেশি ঝামেলা হোক। তাই তুমি যেভাবে পারো অফিসারদের এটা বুঝিয়ে দাও যে ওই দিন আমি সত্যি প্যারিসে ছিলাম। নায়নার উকিল যেন তেন প্রকারে এটা তো প্রমাণ করেই দেয় যে নায়না সে সময় প্যারিসেই ছিল, কিন্তু পুলিশের সন্দেহ তার উপর এখনো কমে না। এরপরেও কয়েকদিন কেটে যায়। হঠাৎ নিউজ চ্যানেলে দেখা যায় নিখোঁজ ছেলে সানি সে ব্যাংক থেকে 50,000 পাউন্ড নিয়ে ফারার। এটা দেখে নায়নার আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। এই সমস্ত কিছু অর্জুনই করছে। নায়না অর্জুনের সঙ্গে আরো একবার দেখা করে আর জানতে পারে অর্জুন সেদিন সানির গাড়ি থেকে তার কার্ডও রেখে দিয়েছিল। আর সেখান থেকে জানতে পেরেছে সানির সেই ব্যাংকেই অ্যাকাউন্ট যেখানে অর্জুনের স্ত্রী কাজ করে। তাই খুব সহজেই প্রথমে ব্যাংকিং সিস্টেমে ঢুকে সে অল্প অল্প করে সানির অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে, যাতে পুলিশ এটাই ভাবে যে ছেলেকে পাওয়া যাচ্ছে না সে আসলে একজন চোর, আর যাতে কেসটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই পর্যন্ত কাহিনী নায়না শোনাচ্ছিল, বাদল তাকে মাঝপথে থামিয়ে দেয় আর বলে অর্জুন তো ফটোগ্রাফার ছিল তাই না, এখন ও আবার একজন কম্পিউটারে এক্সপার্ট হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব? নায়না জানায় অর্জুনও আগে ব্যাংকেই কাজ করতো, ফটোগ্রাফার তো শখের বসেও পরে হয়েছে। নায়না তার কাহিনী আবার কন্টিনিউ করে, অর্জুন তুমি যে সমস্ত কিছু করছো এটা মোটেও ঠিক না, পুলিশ তোমার স্কেচ অলরেডি বানিয়ে ফেলেছে। অর্জুন বলে তুমি ভালোভাবেই জানো আমি যা করছি আমাদের দুজনের জন্যই করছি, আর যদি আমি ফেসে যাই আমি তো তোমাকেও ফাঁসাবো, যেহেতু আমরা একসাথেই ছিলাম। এই ঘটনার পরেও বেশ কিছুদিন কেটে যায়। নায়নার লাইফও নর্মাল হতে শুরু করে। নায়না তার কোম্পানিতে বিজনেস পার্সন অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও পায়। নিজের এই সাফল্যের পার্টিতে যেদিন এনজয় করছিল তখনই তার সামনে চলে আসে সানির মা রানী। সে বলে যেদিন তুমি পুলিশ স্টেশনে এসেছিলে সেখানে আমি আর আমার স্বামীও ছিলাম। তুমি আমাকে বলো যেদিন আমার ছেলের নিখোঁজ হয়েছিল সেদিন ওই স্কেচ করা লোকটা আমাদের বাড়ি এসেছিল, আর ওর কিছু সময় আগে পর্যন্ত আমার ছেলে আমাদের সঙ্গে কথা বলছিল। তাহলে এটা কিভাবে সম্ভব যে সে সেদিন মোবাইল নিয়ে যায়নি? আমি শিওর ওই মোবাইলটা সেদিন ওই লোকটাই নিয়ে এসেছিল। আর এটাও আমি শিওর ওই লোক একা মোটেও ছিল না, তার সাথে অন্য কেউ ছিল। কারণ লোকটির গাড়ি ঠিক করে দেওয়ার পর যখন আমাদের বাড়ি থেকে সে বেরিয়ে যায় সে তার গাড়ির ওই সিটটা অ্যাডজাস্ট করে। এর মানে তো এটাই ওই গাড়ি আগে অন্য কেউ চালাচ্ছিল। রানী সিগারেট পান করার বাহানায় নায়নার কাছে লাইটার চায়, আর নায়না যখন লাইটার দেয় রানী দেখা মাত্রই চিনতে পারে এই লাইটার সে আগে কোথায় দেখেছে। সেদিন ওই লোকটির গাড়িতেও এই লাইটারটাই ছিল। রানীর আর বুঝতে বাকি থাকে না সেদিন ওই লোকটির সঙ্গে নায়নাই ছিল। রানী আরও বলে পুলিশ আমাদের প্রমাণ দেখিয়েছে যে তুমি সেদিন প্যারিসেই ছিলে, আর এই বিষয়গুলো আমরা মেনেও নিয়েছিলাম। কিন্তু যখনই আমরা নিউজে সানির ওপরে চুরির অপবাদ দেখতে পাই তখনই আমরা বুঝতে পারি আমাদের সাথে সমস্ত কিছুই প্রথম থেকে মিথ্যে কথা বলা হচ্ছে। এরপর আমি প্রত্যেকটা বুক স্টোরে এটাও খোঁজ নিয়েছি তারা অজয় নামে কাউকেই চেনে না, মানে ওই লোকটির নাম অজয় তো না। তারপরেও আমি বেশ কিছুক্ষণ ভেবে এটা বের করলাম আমার ছেলের ব্যাপারে এরকম ভুয়া খবর কে ছড়াবে আর কেনই বা ছড়াবে। তোমার কাছে টাকা আর পাওয়ার দুই আছে, আর তাই সেটা হারানোর ভয়ও তোমার আছে। তাই তুমি যদি এই সমস্ত প্ল্যান না করতে তবে তোমার ফ্যামিলিও জেনে যেত তুমি সেদিন প্যারিসে যাওনি, তাদের ছেড়ে তুমি অন্য কারোর সাথে সেদিন কোথাও গিয়েছিলে। কিন্তু একটা কথা কি জানো, এই সমস্ত কিছুই আমি পুলিশকে বলেছি কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে রাজি না। আর এখান থেকে আমি বুঝতে পেরেছি তোমার টাকা আর ক্ষমতা তো অবশ্যই আছে, কিন্তু এর সাথে সাথে তোমার কাছে আর একটা জিনিসও আছে, সেটা হলো এই সমস্ত কিছু হারানোর ভয়। তবে একটা কথা মাথায় রেখো, আমি ভয় পাই না, কারণ আমাদের কাছে হারানোর আর কিছুই নেই। আর এটা আমি প্রমাণ অবশ্যই করব যে ওই দিন ওই ছেলের সঙ্গে তুমিই ছিলে। কিন্তু নায়না রানীর এই কথায় বারবার অস্বীকার গেলে সেখানে সিকিউরিটি এসে রানীকে বাইরে বের করে দেয়। রানীর আর বুঝতে বাকি নেই যে তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই, সে আর কখনোই ফিরবে না তাদের কাছে। এখন পুলিশ তাদের কথা শুনছে না, কিন্তু তারপরেও রানী হাল ছাড়ে না তার ছেলের ওপরে আসা কলঙ্কের দাগ মেটানোর জন্য। এর কিছুদিন পর আমাদের কাছে একটা খাম আসে যার মধ্যে ছিল একটা জলাশয়ের ফটো আর একটা ভয়েস মেসেজ আসে যেখানে সামনে থেকে একটা লোক বলে সে সানির লাশের ব্যাপারে সমস্ত কিছুই জানে আর তার মুখ বন্ধ রাখার জন্য সে 1 লক্ষ পাউন্ড চায়। এটা কি সম্ভব নয় ব্ল্যাকমেইলারই অর্জুনকে মেরেছে? এই কথা শুনে বাদল জানায় যে ব্ল্যাকমেইলার তোমাদের টাকার জন্য ব্ল্যাকমেইল করেছে সে শেষ পর্যন্ত টাকা না নিয়ে চলে গেল, সেটা কিভাবে সম্ভব? এই কথা শুনে নায়না বলে যেটা হয়েছে আমি সেটাই বলছি, তাহলে আপনিই বলুন কি হতে পারে, সে অর্জুনকে মেরে টাকা কেন নিল না? বাদল বলে আমার কাছে 3টে প্রশ্ন আছে, যদি এই 3টির মধ্যে কোনো একটির উত্তরই তুমি দিয়ে দাও তাহলে আমি মেনে নেব ব্ল্যাকমেইলারের খুনের গল্প সত্যি।
প্রথমত ওই যে মেসেজ, সেটা অর্জুনের ফোন থেকে তোমার ফোনে কিভাবে আসলো? ব্ল্যাকমেইলার টাকা নিতে এসেছিল, তবে টাকা না নিয়ে কেন চলে গেল? আর দ্বিতীয়ত, এমন একটা বদ্ধ ঘর যার চাবি তোমার কাছে, বাইরে যাওয়ার কোনো জায়গা নেই, তবে সেখানে তৃতীয় পার্সন আসলো কিভাবে? নায়না এই তিনটের একটার উত্তর দিতে পারে না। নায়নাকে চুপ দেখে বাদল বলে, তুমি যেভাবে অন্ধকারে রেখে আমাকে সমস্ত কাহিনী শোনাচ্ছ, সেরকম ভাবে আমি নিজে এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো কাহিনীটা যদি আমি এরকম ভাবে দাঁড় করাই, ব্ল্যাকমেইলার বলেছিল ঠিক 5টার সময় টেলিফোন বুথে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। সময় মতো টেলিফোন বুথের কাছে অর্জুন একাই যায়, আর সেখানে ব্ল্যাকমেইলার তাকে বলে সে যেন তার ফোন পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, আর তার কথা মতো টাকা নিয়ে গ্ল্যামার হোটেলের 303 নম্বর রুমে গিয়ে যেন থাকে। অর্জুন প্রথম একাই হোটেলে যায়, রিসেপশন থেকে চাবি নেয়, আর রুমে গিয়ে তারপর কল করে তোমাকে ডাকে। কিন্তু তোমরা কেউই জানতে না ওই রুমে আগে থেকেই একজন বসেছিল। আর ঠিক তখনই অর্জুনের ফেলে দেওয়া সেই মোবাইল থেকে তোমার মোবাইলে একটা মেসেজ আসে, আর এই মেসেজ দেখে তোমরা তাড়াতাড়ি করে বাইরে বেরোতে গেলে হঠাৎ তোমার মাথায় কেউ আঘাত করে, আর তুমি সেখানেই অজ্ঞান হয়ে যাও। যখন তোমার জ্ঞান ফেরে তুমি চোখ খুলে দেখতে পাও অর্জুনের বেঁচে নেই, আর ভেতরে থাকা ব্যক্তি আর কেউ না, রানী। বাদলের মুখে একথা শুনে নায়না বলে, তোমার কি মনে হয় রানী এ কাজ করবে? বাদল বলে, সে করুক বা না করুক, কোর্টের জজ আর দুনিয়াকে বিশ্বাস করানোর জন্য রানীর চেয়ে ভালো অপশন আমাদের হাতে আর নেই। রানী যা কিছুই বলতে যাচ্ছে পুলিশরাও মেনে নিচ্ছে না। রানীর কাছে যথেষ্ট কারণ আছে এটা করার, তাই সে চালাকির সাথে একজনকে খুন করেছে আর একজনকে খুনের অপবাদে ফাঁসিয়েছে। যদি তুমি প্রমাণ করতে চাও তুমি অর্জুনকে খুন করনি, তবে তোমাকে রানীর নাম তো নিতেই হবে। এই কথা শুনে নায়না জানায়, সে একটা প্রশ্ন তো থেকেই যায়, পুলিশ তো আমাকে সেই কোশ্চেনই আবার করবে যে রানী যদি এ কাজ করেও থাকে সে সেই ঘর থেকে বেরোলো কিভাবে? তখন বাদল নিউজ পেপারে ছাপা সেই ফটো দেখায়, সেদিন যখন তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল নিউজ পেপারে একটা ফটো ছাপা হয়েছিল। সেখানে পরিষ্কার না হলেও পেছনে বোঝা যাচ্ছিল সানির বাবা নির্মল সেখানে দাঁড়িয়ে আছে। নির্মল ওই হোটেলেই কাজ করে, আর রানী তোমাদের ওই হোটেলে ডেকেছিল এই কারণেই, কারণ ওই হোটেলের কোনা কোনা মুখস্থ তাদের ব্ল্যাকমেল করার, টাকা চাওয়াই সমস্ত কিছুই ছিল তাদের বাহানা। তাদের দরকার ছিল বদলা, ইয়ানি তোমরা দুজন। তাই একটা পারফেক্ট প্ল্যানের সঙ্গে অর্জুনকে খুন করেছে আর তোমাকে সেখানে খুনের দায়ে ফাঁসিয়েছে। নির্মল রানীকে জানলার চাবি আগেই দিয়ে রেখেছিল, যে কারণে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর খুব সহজেই সে জানলা দিয়েই বাইরে বেরিয়ে যায়। আর চিৎকার চেঁচামেচি শুনে যখন পুলিশ ভেতরে আসে, সেই সাথে তাদের সঙ্গে নির্মলও এসে চালাকির সাথে জানালার হ্যান্ডেল আবারও সে খুলে নেয়, যাতে সবাই এটাই ভাবে এখানে বাইরে থেকে কারোর আসা সম্ভব না, আর ভেতর থেকে বাইরে গেলে খোলার একটা নিশানিও থাকবে। তাই খুনি তুমি। এই কথোপকথনের মধ্যে বাদলের কাছে একটা ফোন আসে, আর সেখান থেকে জানতে পারে পুলিশের কাছে যে একটা সাক্ষী যাওয়ার কথা ছিল সেটা আর কেউ না, অর্জুনের স্ত্রী। আচ্ছা, অর্জুনের স্ত্রী যদি পুলিশ স্টেশনে গিয়ে এটা বলে, অর্জুন মারা যাওয়ার আগে এটা বলতে চাইছিল যে পুলিশকে সবকিছু সে জানিয়ে দেবে, তাহলে তো আমাদের এই রানীকে ওই ঘরে আনা আর ঘরের বাইরে পালিয়ে নিয়ে যাওয়া কেউই এই কাহিনীতে বিশ্বাস করবে না। তবে একটা কাজ হতে পারে, যদি সানির লাশ পাওয়া যায় তবে কিছু করা যেতে পারে। আমরা এরকমটা প্রমাণ করাতে পারি, অ্যাক্সিডেন্টের দিন তুমি সত্যি প্যারিসে ছিলে, অর্জুন সেদিন একা ছিল, আর গাড়িও সেদিন সে একাই চালাচ্ছিল। তুমি তোমার গাড়িটা কোনো কারণে ওকে দিয়েছিলে, অ্যাক্সিডেন্টটাও ওর হাতেই হয়েছিল, বডি আর গাড়ির ঠিকানাও সে লাগিয়েছিল। তাহলে আমাদের কোর্টে শুধু এইটুকু প্রমাণ করাতে হবে যে অর্জুন তোমাকে ফাঁসানোর জন্য ওই দিন ওই হোটেলে ডেকেছিল, আর সেখানে আগে থেকে রানী উপস্থিত থাকায় প্রথমে তোমাকে অজ্ঞান করে আর অর্জুনকে খুন করে। যেহেতু তাদের তোমার সঙ্গে কোনো লেনদেন ছিল না, তাই তোমাকে তারা মারেও নি। এই কথা শুনে নায়না বলে, হ্যাঁ ঠিক, তবে এখানে সানির বডি খোঁজার কি দরকার? বাদল বলে, অর্জুন যেহেতু অ্যাক্সিডেন্টের পর সানির বডির কাছে গিয়েছিল, তাই সানির বডিতে যদি ওর কোনো চিহ্ন পাওয়া যায় সেটাই অর্জুনকে ফাঁসানোর জন্য সবচেয়ে স্ট্রং এভিডেন্স হবে। নায়না বলে, অর্জুনের স্ত্রী যদি বলে দেয় আমি অর্জুনের সাথে ছিলাম তবে কি হবে? এই কথা শুনে বাদল বলে, সাক্ষী হিসাবে অর্জুনের স্ত্রী কোর্টে যায়নি, এরকম কোনো সাক্ষীই নেই, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। নায়না জানায়, কিন্তু কেন? বাদল বলে, সত্যিটা জানার জন্য, কারণ তুমি তোমার গল্পের মধ্যে তো আকাশ পাতাল মিথ্যে জড়িয়ে রেখেছো। নায়না জানায়, আমার মিথ্যে বলার কারণ ছিল, কারণ আমার এটাও তো জানার দরকার আমি যাকে এত টাকা দিয়ে হায়ার করছি সে কি আমাকে সত্যি এই কেস থেকে বাঁচাতে পারবে। এত বড় কোম্পানিতে আমি বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড এইভাবেই পাইনি, প্রত্যেকটা জিনিসই পরখ করে নেওয়া আমার অভ্যাস। বাদল জানায়, তাহলে কি দেখলে? আমি কি তোমার কেস লড়ার জন্য যোগ্য? নায়না এতক্ষণে বাদলের চালাকিতে সত্যি ইমপ্রেস, তাই সে ম্যাপে এক্স্যাক্ট সেই লোকেশন দেখিয়ে দেয় যেখানে গাড়িটা ডোবানো হয়েছিল। কিন্তু এর সাথে সাথে নায়না জানায়, যখন আমি গাড়িটা ডোবাচ্ছিলাম সানি তখনও জীবিত ছিল।
কিন্তু আমরা এত কিছু করার পর তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন আমার মাথা ঠিকঠাক করে কাজ করেনি, তাই আকাশ পাতাল না ভেবে আমি গাড়িটা ডুবিয়ে দিই। এই কথা শুনে এবার বাদল রেগে যায়। তুমি এত বড় কথা লুকিয়েছ। এখন যদি সানির বডির পোস্টমর্টম হয় তাহলে তো ধরা পড়ে যাবে যে সে অ্যাক্সিডেন্টে নয়, জলে ডুবে মারা গেছে। নানা বলে আমি করিনি, সবই অর্জুন করেছে। একটু আগেই তুমি প্রমাণ করলে সমস্ত কিছু, তাই সেভাবেই তুমি এমন কোনো কাহিনী আবার বানাও যাতে সমস্ত দোষ অর্জুনের ওপরেই যায়। বাদল বলে আমি এখানে আসল খুনিকে খুঁজতে এসেছিলাম, খুনিকে বাঁচাতে নয়। তুমি জানো আমি কোনোদিনও কোনো কেস হারিনি। তুমি আমাকে প্রথম থেকে পুরো সত্যিটা আর একবার বলো। হতে পারে তুমি যে কাহিনীটা আমাকে বলেছো সমস্ত কিছুই সেরকমটা হয়েছে। তোমার বলা কাহিনীর প্রত্যেকটা সিচুয়েশনে অর্জুনের জায়গায় আসলে ছিলে তুমি। প্রথমে যখন অ্যাক্সিডেন্ট হলো অর্জুনকে তুমিই মানা করেছিলে পুলিশকে কল করতে, আর সানির পার্স চুরি করা, ওর অ্যাকাউন্ট হ্যাক করে ওকে চোর সাজানো, এই সমস্ত কিছুই তোমার কাজ। কিন্তু এত কিছুর পরেও তুমি ওই ছেলেটিকে বাঁচাতে পারতে, কিন্তু ছেলেটি জীবিত থাকার পরেও তুমি ওকে ডুবিয়ে দিয়েছ। আর এই ঘটনার পর দিনের পর দিন যে ঘুমোতে পারছিল না সেটা তুমি নও, সেটা অর্জুন। সেদিন অর্জুনের মনে এটাই চলছিল যে সে হাজার চেষ্টা করলেও তাদের ছেলে তো ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু সমস্ত সত্যিটা সে বলে দিতে পারবে। আর অর্জুন এটাও জানতো তুমি এর জন্য কোনো দিনও রাজি হবে না। সানির বাবা যে হোটেলে কাজ করত, অর্জুন সেই হোটেলে ওই দিন সানির বাবার সঙ্গেই দেখা করতে গিয়েছিল। আর সেদিন হোটেলের বাইরে এসে ফোন বুথ থেকে তোমাকে কল করে অর্জুন বিশ্বাস করালো এটা যে কেউ একজন আমাদের দেখে নিয়েছে আর তাই সে আমাদের ব্ল্যাকমেল করছে। অর্জুন জানতো তুমি নিজের থেকে বেশি আর কারোর পরও করো না, তাই সব কিছু হারানোর ভয়ে তুমি টাকা নিয়ে ছুটে গেলে ওই দিন হোটেলে। বেচারা অর্জুনের ভেতরে হিম্মত ছিল না তোমার মুখোমুখি এটা বলার, চলো আমরা দুজনে একসাথে সমস্ত কিছু সত্যিটা তার বাবার কাছে বলি। তাই সে নিজের ঘরে থাকার সত্ত্বেও সে ওই দিন SMS এর মাধ্যমে তোমাকে ওটা বলতে চেয়েছিল যে আমি সমস্তটা বলে দিতে চলেছি। আর এরপর অর্জুনের মুখে যখন তুমি শুনলে ব্ল্যাকমেলের বাহানায় তোমার আনা এই টাকা অর্জুন ওই ছেলের ফ্যামিলিকে সমস্তটা দিতে চায়, সেই সমস্তটা একাই করতে পারতো, কিন্তু ছেলের অন্তিম সংস্কারের জন্য সে শুধু এটাই তোমার কাছ থেকে জানতে চাইছিল যে তুমি তাদের ছেলেকে কোথায় ডুবিয়েছ। ওই দিন হোটেল রুমে অর্জুনের কাছ থেকে তুমি এই সমস্তটা যখন বুঝতে পারলে, সুযোগ বুঝে একটা ভারী জিনিস তুললে, অর্জুনকে একটুও বুঝতে না দিয়ে তাকে সেখানেই শেষ করলে। আর এই শোরগোলের আওয়াজে যখন বাইরের সমস্ত লোক জড়ো হলো, তুমি চেষ্টা করলে জানলা খুলে পালানোর, কিন্তু সেটা খুললো না। কিন্তু অর্জুনের মোবাইল থেকে আসা ওই মেসেজের মাধ্যমে তুমি একটা সুন্দর কাহিনী তৈরি করলে, যে কাহিনীতে ব্ল্যাকমেইলার অর্জুনের ফোন নিয়ে ওই মেসেজ করলো আর ওই ছেলের মা বদলা নিতে অর্জুনকে মেরে ফেললো। আর এই সমস্ত কাহিনীটা সুন্দর করে সাজানোর জন্য তুমি নিজের মাথায় আয়নায় ঢুকে সেখানেই অজ্ঞান হওয়ার একটা সুন্দর নাটক করলে। সত্যিই তোমার প্ল্যান অসাধারণ। বাদল তখন নায়নাকে তারই বিল্ডিং এর সামনে আর একটা ঘর দেখায় যেখানে অনেকদিন থেকেই সানির মা ছিল। রানী অনেকদিন আগে থেকেই তোমাকে স্টক করছে। সে জানতো তোমার মতো পাওয়ারফুল টাকাওয়ালা বিজনেস ওম্যানকে পুলিশ তো কিছুই করতে পারবে না, তাই সে নিজের ছেলের বদলা নিজেই নিতে চেয়েছিল। নায়না বলে কিন্তু এসব তুমি কিভাবে জানলে? বাদল বলে রানীকে আমার চেয়ে কে ভালো জানবে? রানী প্রথমবার তোমার সঙ্গে দেখা করে যেদিন বুঝতে পারে যে তোমার পাওয়ার কতটা আর পুলিশের কাছ থেকে সে কোনো সাহায্য পাবে না, সেদিন থেকেই রানী তোমার পেছনে ছায়ার মতো লেগেছিল। নায়না বলে সানির সমস্ত সত্যিটা তুমি যখন আগে থেকেই জানতে, তবে আমার কাছে এত কিছু জিজ্ঞাসা কি জন্য করলে? বাদল বলে দেখো সত্যিটা তো আমি জানতামই, কিন্তু তোমার এই সুন্দর সাজানো মিথ্যেটাকেও আমার খুব ভালোভাবে জানা দরকার ছিল। নায়না তারপরে ওই নিউজ পেপারের ফটো দেখিয়ে বলে ফটো তো প্রমাণ করেই দিচ্ছে ওই দিন নির্মল ওইখানে উপস্থিত ছিল আর সেই ওর স্ত্রীকে পালাতে সাহায্য করেছে খুনের পর। বাদল বলে অ্যাকচুয়ালি নির্মল দিন ছিল ছুটিতে, সে রানীকে নিয়ে ওই দিন গিয়েছিল অর্জুনের সাথে দেখা করতে। আর এই ফটো আসল নয়, এটা নকল। এটা আমি এডিট করে এনেছিলাম তোমার কাছ থেকে সমস্ত সত্যিটা বের করার জন্য। না আমি জানি তুমি সত্যি স্মার্ট আর বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ডের জন্য যোগ্য, তুমি সত্যিই চালাক, কিন্তু এটা তোমাকে মানতেই হবে তোমার এই একের পর এক বানানো গল্পকে সত্যিকারের একটা কাহিনীতে প্রমাণ করার জন্য কোর্টে তো আমাকে অবশ্যই তোমার দরকার হবে। আর সেটা আমি তখনই করতে পারবো যদি তুমি আমাকে শেষ সত্যিটা বলো, অর্জুনকে কি তুমিই মেরেছো? নায়না বলে হ্যাঁ, তোমার আন্দাজ করা কাহিনীর মতোই সমস্ত কিছুই হয়েছে। আমার কাহিনীর কোনোটাই সত্যি ছিল না, যেমনটা তুমি আন্দাজ করেছো ঠিক ওই রকমই হয়েছিল। এই কথা শুনে বাদল তাকে থ্যাঙ্কস জানিয়ে হাত মেলায়। নায়নাও থ্যাঙ্কস জানায়, কারণ তার বাদলকে প্রয়োজন, সে জেলে যাওয়া থেকে বাঁচতে চায়। বাদল নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য বাইরে চলে যায়, আর তখনই নায়নার কাছে তার সেই বন্ধুর কল আসে যে তার জন্য বাদলকে ঠিক করেছিল। নায়নার ফোনে কথা বলার সময় ওদিকে বাদল
এই বিল্ডিং থেকে বেরিয়ে সে সামনের ওই বিল্ডিং এর দিকে যেতে থাকে যেখানে রানী তাকে ফলো করার জন্য এতদিন থাকতো। ফোনে কথা বলার মধ্যেই নায়না কিছু একটা মনে করে বাদলের পেনটা হাতে নেয়। হঠাৎ তার ফোনের সিগনালে কিছু একটা ডিস্টার্ব হয় আর সঙ্গে সঙ্গে তার রুমের বেল বাজে। নায়না দরজা খুলে যাকে দেখতে পায় তাকে দেখে নায়নার মুখে আর কোনো শব্দ থাকে না, কারণ সেই ছিল আসল উকিল বাদল গুপ্তা। সঙ্গে সঙ্গে নায়না ছুটতে যায় ওই পেনটির কাছে, আবার খুলে দেখে তার মধ্যে লুকিয়ে আছে একটা মাইক্রোফোন। বাদল আর নায়নার মধ্যে যত কথা হয়েছিল তার সমস্ত কিছুই ওদিক থেকে রানী শুনছিল আর রেকর্ড করছিল। বাদল সেজে আসা ওই লোকটি রানীর সঙ্গে কাজ করছিল। এই সমস্ত কিছুই ছিল রানীর প্ল্যান। রানীর কাছে এখন সমস্ত প্রমাণ আছে, সমস্ত রেকর্ড করা কথা, আর সানিকে কোথায় সে ডুবিয়েছে আর অর্জুনকেও যে কে মেরেছে সেটারও রেকর্ড। সে দেখতে পায় ওদিক থেকে রানী আর সেই নকল বাদল তার দিকে তাকিয়ে আছে এক নজরে। তখনই রানীর পাশে দাঁড়িয়ে থাকা ওই লোকটি বাদলের মুখোশ ছিঁড়ে তার আসল রূপে আসে। সে আর কেউ না, রানীর স্বামী নির্মল, যে বাদলের ছদ্মবেশ নিয়ে রানীর কাছ থেকে সমস্ত কিছু কবুল করিয়েছে। নায়না হতে পারে চালাক, তার কাছে টাকা আছে, তার কাছে পাওয়ার আছে, কিন্তু একটা মা বাবার ভালোবাসার সামনে শেষমেশ তাকে হার মানতেই হলো। শেষে একটা কথাই থেকে যায়, ভুল করে ফেললে মানুষ পালিয়ে যেতে পারে, কিন্তু সত্যি থেকে কখনো লুকিয়ে বাঁচা যায় না। মুভিটা আমাদের বুঝিয়ে দেয়, দায় চাপিয়ে দিলে কিছুদিন হয়তো রেহাই পাওয়া যেতে পারে, কিন্তু এক সময় সত্যি ঠিকই দরজায় কড়া নাড়বে, আর সুযোগ বুঝে সে অবশ্যই হামলা করবে। তুমি যদি এরকম মিস্ট্রি থ্রিলার গল্প পছন্দ করো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিও তোমার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা।